সরি, সাউন্ড ছিল না, সাউন্ড ছাড়াই কথা বলছিলাম এতক্ষণ। আচ্ছা আচ্ছা, আজকে নার্সিং ভর্তি প্রস্তুতি ক্লাসে আমি তোমাদের সাথে আছি তাসনিম আলম তুষার। বেশ প্রায় এক সপ্তাহ পর তোমাদের সাথে সাক্ষাৎ হলো। আজকে আমরা আহ, দেখতে পাচ্ছ সাধারণ বিজ্ঞান এবং বায়োলজি যে প্রশ্নগুলো আছে এই সবগুলো প্রশ্ন আমরা অ্যাকুমুলেশন করেছি, এবং বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো আজকে একটু ব্যাখ্যামূলক বিশ্লেষণ করব। আর অনেকেই নক করেছো ক্লাসে অ্যাটেন্ড করবা, তো সবাই একটু অ্যাটেন্ড হোক। আর তোমরা এখন যারা আছো তারা কে কোথা থেকে যুক্ত হচ্ছ একটু জাস্ট কমেন্ট করে জানাবা। অলরেডি আমরা 10 জন এসে গেছি। এরপরে হার্ট থেকে হার্ট এবং ব্লাড সার্কুলেশন এ থেকে গত বছরগুলোতে বেশ কয়েকটা করে প্রশ্ন এসেছে। তো আমরা সেই প্রশ্নগুলো সহ আর এর পাশাপাশি কি কি প্রশ্নগুলো আজকে পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অলরেডি গাজীপুর থেকে সিনথি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, হ্যাঁ শান্ত, লাইভটা একটু শেয়ার করে দাও তো আমাদের গ্রুপগুলোতে। আচ্ছা, আর তোমরা যারা যুক্ত হচ্ছ তারা ক্লাসগুলো শেয়ার করে দেবা বন্ধুদের মাঝে। অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, হয়তো তাদেরও অনেক লাভ হতে পারে, উপকার হবে। ঠিক আছে। আচ্ছা, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আমরা 10 জন ক্রস করেছি, তার মানে আমরা ক্লাসটা এখন শুরু করতে পারি। দেখো, আজকে আমি আমার টপিকের নাম দিয়েছি যে এসো হৃদয়ের কথা বলি। হ্যাঁ, যেহেতু হার্ট নিয়ে ক্লাস, আমি এই ছবিটা হচ্ছে আমার টপ শিটে দিব, এজন্য হচ্ছে হার্টের একটা ছবি খুঁজতেছিলাম। তো আমি হার্ট লিখে সার্চ করছি পিএনজি ইমেজ, তো হার্টের ছবি আসে নাই, সব লাভ ইমেজ চলে আসছে। এজন্য পরে ভাবলাম যে একটু হার্টের সাথেই কথা বলি। আচ্ছা যাই হোক, চলো আমরা এখন ক্লাসটা শুরু করে দিই। দেখো, গত 2020 এবং 21, শুধু 20 এবং 21ই না, 18-19 এবং 20-21, 18-19 এবং 20-21 দুইটা সালে একটা প্রশ্ন এসেছে যে মানবদেহে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি। আমরা তো নর্মালি জানি যে আমাদের হৃৎপিণ্ড, ও একটা মজার ঘটনা বলি, হ্যাঁ। তো আমাদের ক্লাসে একটা স্টুডেন্ট ছিল, তো নর্মালি ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু স্যারের ক্লাসে খুব একটা রেসপন্স করতো না। তো ভাইবা বোর্ডে ও গেছে, তো গিয়ে স্যার ওকে জিজ্ঞেস করছে, এই বলো মানুষের হার্ট কয়টা। বুঝছো? তো ও হচ্ছে তাকায় আছে যে কি মানুষের হার্ট কয়টা, স্যার এই প্রশ্ন করে, মানে এত সহজ প্রশ্ন কি করে নাকি। তো বলছে স্যার একটা। স্যার হাসতেছে ওরে দেখে। আচ্ছা দেখো, আমরা তো নর্মালি জানি যে আমাদের হার্ট হচ্ছে একটা, তাই না? এই একটা হার্টের আমাদের প্রকোষ্ঠ কয়টা আছে? তাহলে দেখো, নর্মালি এখান থেকে কি কি প্রশ্ন আর আসতে পারে। এখান থেকে আমাদের বলছে যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি, হৃৎপিণ্ডের জাস্ট প্রকোষ্ঠ জানতে চেয়েছে। আরো এখান থেকে কি কি জানতে চাই বা জানতে পারে, নর্মালি জানতে চাইবে যে হচ্ছে হৃৎপিণ্ডের পর্দার নাম কি, পর্দার নাম জানতে চাইবে, তাই না? এরপরে কি কি জানতে পারে, ভালভ, ভালভ কয়টা আছে, ভালভ কয়টা, এরপরে মাসেলের নাম কি, তাই না? এরপরে আহ, এখানের এখানকার হচ্ছে মেইন কয়েকটা জিনিস জানতে জানতে পারে, যে চাইতে পারে যে হচ্ছে এর ভেসেল বা ভেইন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে যে আমাদের শরীরে মাত্র দুইটা ভেইন অক্সিজেনেটেড ব্লাড বহন করে। আমরা তো জানি নর্মালি যে অক্সিজেন যেই নালীগুলো বহন করে সেগুলোকে আমরা শিরা বলি বা আর্টারি বলি, তাই না? আর যেগুলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে সেগুলোকে আমরা নর্মালি ধমনী বলে থাকি, যে দূষিত রক্তগুলো বহন করে। তো এখানে একটা মজার জিনিস আছে যে হার্টের একটা ধমনী আছে যেটা হচ্ছে
পরিষ্কার রক্ত বহন করে বা অক্সিজেনেটেড ব্লাড বহন করে, আমরা সেটা দেখবো আজকে, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে নর্মালি কিন্তু আমাদের হার্ট থেকে পড়া শেষ হয়ে যায়, বা হার্ট থেকে যে প্রশ্নগুলো বারবার আসতে পারে এই প্রশ্নগুলো কিন্তু আমরা সবগুলো কভার করতে পারি, ঠিক আছে। দেন দেখো তাহলে আমরা একটু হার্টটাই পড়ি। হ্যাঁ, দেখো হার্টের নর্মালি চারটি হার্টের সম্ভবত নর্মালি আমরা আমাদের প্রশ্নটি কি ছিল, প্রশ্নটা একটু দেখে আসি। দেখো এখানে প্রশ্ন ছিল হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি আছে, ঠিক আছে। তো আমরা হৃৎপিণ্ডটাই পুরোটা পড়ে নেব। হ্যাঁ, দেখো এখানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আমরা দেখতে পাচ্ছি চারটি। হ্যাঁ, এই যে দেখো রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, আর লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। নর্মালি ভেন্ট্রিকল থাকে আর অ্যাট্রিয়াম থাকে, ঠিক আছে। তো এই ভেন্ট্রিকলের মধ্যে একটা রাইট ভেন্ট্রিকল, একটা লেফট ভেন্ট্রিকল, একটা রাইট অ্যাট্রিয়াম, একটা লেফট অ্যাট্রিয়াম। তাহলে আমরা চারটি প্রকোষ্ঠ পেলাম হার্টে, ঠিক আছে। এরপরে দেখো হার্টের ভালভ কয়টা। এই রাইট অ্যাট্রিয়াম আর লেফট রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল এর মাঝে যে ভালভটা আছে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে পালমোনারি ভালভ, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ, আর এটা হচ্ছে মাইট্রাল ভালভ। এই চারটা ভালভ আমরা হার্টের মধ্যে পেয়ে থাকি। তাহলে আমরা হার্টের মধ্যে কি পাইলাম, চারটা প্রকোষ্ঠ পাইলাম আর চারটা ভালভ পাইলাম, ঠিক আছে। তাহলে যদি বলে ভালভ কয়টা থাকে, বা কপাটিকা যেটা তোমরা পড়ে আসছো, বা কপাটিকা কয়টা থাকে, তাহলে কপাটিকাও চারটা পাইলাম আর হার্টের হচ্ছে প্রকোষ্ঠ চারটা পাইলাম, ঠিক আছে। এখন দেখো এই যে হার্টে অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন যুক্ত রক্ত কে দেয় এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কে দেয়। দেখো এই যে ইনফেরিয়র ভেনা কাভা এন্ড সুপেরিয়র ভেনা কাভা, দেখো নরমালি এই যে এই পার্টটা যেটা তোমরা নীল কালারে দেখতেছো, এই যে নীল কালারটা রাইট অ্যাট্রিয়াম আর লেফট রাইট ভেন্ট্রিকল, এই পার্টটা, জাস্ট এই পার্টটার কথা আমি বলছি। এই পার্টটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ শরীর থেকে যে রক্তটা আমাদের হার্টে যায় সেই রক্তটা এখানে জমা থাকে, ঠিক আছে। আর হার্ট থেকে যে রক্তটা শরীরে যায় মানে ভালো রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড, এটা হচ্ছে এই ডান পাশে লেফট পাশে থাকে। হ্যাঁ, এখান থেকে আমাদের মহাশিরা এবং মহাধমনী দুইটা কথা তোমরা শুনেছো। মহাশিরা হচ্ছে হার্ট থেকে ভালো যে রক্ত অক্সিজেনেটেড ব্লাড এইটা শরীরে ছড়ায় দেয়, আর যেইটা তোমার মহাধমনী, এই মহাধমনীটা হচ্ছে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টে এসে রাখে এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলে। তোমরা এই দুইটা কথা যদি মনে রাখতে পারো তাহলে আমার মনে হয় যে এটা কভার করতে পারবা। এরপরে হার্টে আর কি কি থাকে, এই মহাশিরা একটা থাকে, মহাধমনী একটা থাকে, আর মহাশিরা একটা থাকে। এই মহাশিরার মাধ্যমে হার্ট থেকে রক্ত শরীরে যায়, আর মহাধমনীর মাধ্যমে, মানে অনেকগুলো ছোট ছোট ধমনী তো আছে, এই ধমনীগুলা একসাথে গিয়ে যেখানে মিলিত হয় বা হার্টে যেখানে যেই ধমনীর দ্বারা রক্ত দেয় সেটাকে আমরা মহাধমনী হিসেবে জানি। এই মহাধমনীটা হচ্ছে এই উপর দিয়ে, নিচ দিয়ে একটা আসছে, এই উপর দিয়ে একটা আসছে, এই দুইটা মহাধমনীর মাধ্যমে হার্টে রক্ত যায় শরীর থেকে। আর এই যে অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা হচ্ছে মহাশিরা হচ্ছে একটা, এর ব্রাঞ্চ আছে আবার তিনটা। এগুলা হচ্ছে তোমরা সব ডিটেইল ফার্স্ট ইয়ারে এসেই, নার্সিং এর ফার্স্ট ইয়ারে এসেই সব ডিটেইল জানতে পারবা। এরপরে এখান থেকে ব্লাড কিভাবে হচ্ছে তোমার কারেকশন হয়, অক্সিজেন এই ব্লাডে কিভাবে অক্সিজেন আসে, আবার কার্বন ডাই অক্সাইড কিভাবে চলে যায়। এই যে রাইট ভেন্ট্রিকল থেকে আবার এখানে একটা ফুসফুসের তোমার যেই ধমনী, যেই আর্টারিটা গেছে বা শিরাটা গেছে, এই শিরাটা একমাত্র শিরা যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এদিক দিয়ে চলে যায়, অথচ এইটা একটা শিরা, এটাকে আমরা পালমোনারি আর্টারি হিসেবে জানি, ঠিক আছে। আর এই লাং থেকে আবার যে রক্তটা চলে আসে এটা হচ্ছে ভেইন, পালমোনারি ভেইন বলে জানি। এই একমাত্র ভেইন, যেই ভেইন তোমার অক্সিজেনেটেড ব্লাড বহন করে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে মেইন যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে হচ্ছে
ধমনী, আর অক্সিজেনেটেড ব্লাড বহন করে হচ্ছে শিরা। ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা প্রশ্নে যাই। এখন যে প্রশ্নগুলো আসবে সবগুলো দেখো তোমরা পারবা। ঠিক আছে? প্রশ্নে যাওয়ার যেখানে যাও সবার আগে তুমি এখন যাবা হচ্ছে আমার স্কুলের ওয়েবসাইটে, আর ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি যা দেখতে পাবা তা দেখে অবশ্যই তোমার অনেক ভালো লাগবে। কারণ আমার স্কুলেই, বাংলাদেশে একমাত্র আমার স্কুলে তোমাকে 150টা রেকর্ডেড ক্লাস দিচ্ছে, যেগুলো তুমি যখন খুশি, যতবার খুশি, যেখানে বসে খুশি তুমি দেখতে পারবা। তোমার নার্সিং ভর্তি প্রস্তুতি আরো সুন্দর করতে, আরো সাবলীল করতে এবং পারফেক্ট একটা নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য আমার স্কুল ওয়েবসাইট এখনই ভিজিট করো। সেখানে কিন্তু ডিপ্লোমা এবং বিএসসির জন্য আলাদা আলাদা 2টা বান্ডেল কোর্স আছে, এবং তুমি যদি চাও, তুমি ইংরেজিতে যদি আরো ভালোভাবে শিখতে চাও, বা তোমার কোনো একটি স্পেসিফিক সাবজেক্টে দুর্বলতা থাকে, তুমি কিন্তু সেই সাবজেক্টটাও এখান থেকে এনরোল করে নিতে পারবে। আমার স্কুল অ্যাপস ইনস্টল দিতে পারবে প্লে স্টোর থেকে। এখনই প্লে স্টোরে গিয়ে আমার স্কুল লিখে সার্চ করো, তারপরে অ্যাপসটা ইনস্টল দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করো এবং এনরোল করে নাও তোমার পছন্দের কোর্স। ঠিক আছে? আবার তুষার ভাইয়ের ক্লাসে ফিরে যাও। ওকে, শান্ত ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমাদের সাথে এখন যুক্ত হয়েছে এই জিহাদ, তুমি এখানে কেন? তোমার না পরীক্ষা আজকে? আচ্ছা, নুসরাত যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? নার্সিং ইমা প্রশ্ন করেছে, নার্সিং এক্সাম শুরু হবে কবে? নার্সিং এক্সাম শুরু হবে মানে নার্সিং এক্সাম একটাই, এটা শুরু হওয়ার কিছু না। একদিন হবে, 1 ঘন্টা পরীক্ষা হবে, হয়ে সাথে সাথে শেষ। এটা শুরু হবে এবং শেষ হইতে অনেক লেন্দি হবে এমনটা কোনো বিষয় না। আর নার্সিং পরীক্ষার ডেট তোমাদের দিবে হচ্ছে এইচএসসি রেজাল্ট সামনে 26 তারিখে হয়তো রেজাল্ট তোমাদের দিয়ে দিবে। রেজাল্টের পরেই নর্মালি 1 মাস সময় থাকে, 1 মাস সময়ের মধ্যে, 1 মাস সময়ের পরেই পরীক্ষাটা হয়ে যায় নার্সিং। ঠিক আছে? এরপরে মালিহা আপু কমেন্ট করেছে, নাইস ভাইয়া, আমরা আরো ভিডিও চাই। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আমরা লাইভ ক্লাস রেগুলার আছি, আমাদের মেন্টরও বেড়ে গেছে, তোমরা লাইভ ক্লাস রেগুলার পাবা বলে আশা করছি। ঠিক আছে? তাহলে দেখো আমরা আবার ক্লাসে ফিরে আসি। এখানে দেখো মানবদেহের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, তাহলে আমরা দেখলাম মানবদেহের প্রকোষ্ঠ মাত্র 4টি। এখন যে প্রশ্নগুলো তোমরা হার্ট থেকে দেখবা, সেই প্রশ্নগুলো দেখে ওই যে এই প্রশ্নটার মতো হবে যে স্যার তোমাকে প্রশ্ন করবে এই হার্ট কয়টা মানবদেহে আছে, তুমি সেরকম হেসে হেসে উত্তর দিবা। ঠিক আছে? তো আমরা নর্মালি দেখলাম 4টা প্রকোষ্ঠ আমরা দেখেছি, এটা মুখস্থ করার কিছু নাই, ভুলে যাওয়ারও কিছু নাই। ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, চলো নেক্সট প্রশ্নে যাই, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট প্রশ্ন এটা আবার আসছে ব্লাড সম্পর্কে, যদিও দুইটা একই সিস্টেমেরই অন্তর্ভুক্ত, কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিয়াক মানে হার্ট এন্ড ভাস্কুলার মানে হচ্ছে ভেসেল। হার্ট এবং ভেসেলের নিয়ে যে পুরো সিস্টেমটা, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তোমরা নার্সিং ফার্স্ট ইয়ারে আসলে এগুলো বিস্তারিত জানতে পারবা এবং তোমাদের আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে একটা হিউম্যান বডি নিয়ে এত কিছু জানতে পারবা যেটা তুমি আগে জানো নাই। তো দেখো এখানে মানবদেহের রক্তের পিএইচ কত? অ্যান্সার করো তো। এইটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, ক্লাস 6, 7, 8 থেকে আমরা পড়তেছি যে হচ্ছে মানবদেহের রক্তের পিএইচ কত। পিএইচ স্কেল যখন থেকে পড়ছি, পিএইচ স্কেলের নিচে একটা নর্মাল পিএইচ স্কেলের একটা স্কেল দেওয়া ছিল, সেখানে নর্মাল মানগুলা দেওয়া ছিল। তো এখন তোমরা একটু ট্রাই করো দেখি, আমি 1 মিনিট না 30 সেকেন্ড সময় দিচ্ছি, যে মানবদেহের রক্তের পিএইচ কত। ক হচ্ছে 6.4, 7.3, 7.4 আর 8.4। একটু অ্যান্সার করার চেষ্টা করো তো, একটু অ্যান্সার করার চেষ্টা করো, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। আচ্ছা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো না, ভুল হোক আমি তো দেখে দেবো, শিখাই দেবো। অ্যান্সার করার চেষ্টা করো যতটা, আমি পরীক্ষার আগে তোমরা যতটা এমসিকিউ এ টাচ করবা ততটা তোমার পরীক্ষার মধ্যে পরীক্ষা ভীতিটা কমে যাবে।
আবার দেখবা যে পরীক্ষার সময় এত পরিমাণে কনফিউশন আসবে যে তুমি মানে কুলায় উঠতে পারবে না, যে এই একটা প্রশ্ন 4টা উত্তর তো একই মনে হচ্ছে, 4টা প্রশ্নই তো মনে হচ্ছে যে আমি দিতে পারবো, বা 4টা সঠিক উত্তর। এখন তুমি যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষার মাঝে গিয়ে তত মানে কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবা। এজন্য ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, মোটু পাতলুর ডক্টর ঝাটকা চলে এসেছে। আচ্ছা, মোটু পাতলু খুব ভালোবাসো না? আচ্ছা, আমি অবশ্য দেখি নাই, আমার ওই মামাতো খালাতো ভাইরা দেখতো, ওদের পাশে বসে থাকে, দেখা লাগতো, রিমোট নিলে ওরা হচ্ছে কান্নাকাটি শুরু করে দিত, এই জন্য জোর করে দেখা লাগতো, তখন ওই যে ডক্টর ঝাটকার সাক্ষাৎ পেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সিনথিয়া বলেছো 7.35 to 4.5। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা উত্তর দিয়েছো তাদের সবাইকে ধন্যবাদ। দেখো এখানে নর্মালি মানবদেহের রক্তের পিএইচ হচ্ছে 7.4। মানবদেহের রক্তের পিএইচ হচ্ছে 7.4। মানবদেহের রক্তের পিএইচ হচ্ছে 7.4, নর্মালি হচ্ছে 7.4 এক্সাক্ট স্কেল না। মানবদেহের পিএইচ হচ্ছে 7.35 to 7.45। সিনথিয়া এই উত্তরটা করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আর নর্মালি আমরা যদি বলি যে মানবদেহের পিএইচ একটা স্কেল যদি আমরা বলি, এই দুইটার গড় বলি, এই দুইটার গড় হচ্ছে 7.4। জিরো আর দেই না, আমরা 7.4 বলি, ঠিক আছে? কিন্তু মানুষের রক্তের পিএইচ নর্মালি 7.35 to 7.45 থাকে। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে পিএইচ স্কেলে তাহলে রক্ত ক্ষারীয় নাকি রক্ত কি হচ্ছে ক্ষারীয় না অম্লীয়? হ্যাঁ, তাহলে আমাদেরকে এখন পিএইচ স্কেলটা সম্পর্কে জানতে হবে। পিএইচ স্কেল, এইটা ধরো একটা পিএইচ স্কেল, এই মাথায় আছে হচ্ছে 0, এই মাথায় আসে হচ্ছে 14, 0 না, ঠিক আছে? ধরো এটা একটা পিএইচ স্কেল, এখানে হচ্ছে 7। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 7, এই পাশে হচ্ছে 0, আর এই পাশে হচ্ছে 14। এটা হচ্ছে একটা পিএইচ স্কেল। হ্যাঁ, পিএইচ স্কেলের এই পাশে যেগুলো থাকবে 7 থেকে কম অ্যাসিডিক, 7 থেকে বেশি হচ্ছে ক্ষারীয়। হ্যাঁ, তাহলে আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.35 to 7.45, মানে 7 থেকে একটু বেশি। তাহলে একদম কিন্তু 7 হলে একদম নর্মাল থাকতো, না অম্লীয় না ক্ষারীয়, কিন্তু এখানে 7.35 আছে, মানে হালকা বা ঈষৎ অম্লীয়, আমাদের ঈষৎ ক্ষারীয় আমাদের হচ্ছে রক্ত, কারণ হচ্ছে এই 7 থেকে এদিকে দূরে সরে আছে, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.35 to 7.45। এইটা সবসময় মনে রাখবা, যতদিন পর্যন্ত পড়াশোনা করতেছো সব জায়গায় এটা লাগবে, ঠিক আছে? আর এই রক্তের পিএইচ এর সাথে তোমরা হচ্ছে আরো কয়েকটার পিএইচ এর মান জেনে নিবা, কিন্তু নর্মালি রক্তের পিএইচ এর মানটাই সবচাইতে বেশি আসে। দেখো নেক্সট প্রশ্ন, অ্যান্সার করার চেষ্টা করবা। ও সরি, হ্যাঁ, অ্যান্সার তো না, সলভ। দেখো, রক্ত যখন আসছে তখন রক্তটা আমরা একটু ভালো করে পড়ে নেই। হ্যাঁ, রক্ত আমরা যদি বিশ্লেষণ করি বা রক্ত যদি একটু ডিপলি পড়াশোনা করতে যাই, তাহলে আমরা রক্তকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে রক্তরস, ঠিক আছে? এই রক্তরস আর হচ্ছে রক্তকণিকা আমরা নর্মালি পেয়ে থাকি, বা রক্তরস আর হচ্ছে রক্তকণিকা থাকে। হ্যাঁ, রক্তের তরল অংশকে আমরা প্লাজমা বলে থাকি। রক্তের যে তরল অংশটা থাকে, এই রক্তের অংশটাকে প্লাজমা বলে থাকি। আর রক্তকণিকা ব্যতীত বাকি যে অংশগুলো রক্তে থাকে সবগুলোই হচ্ছে রক্তরস বা প্লাজমা। এরপরে মেরুদণ্ডী প্রাণীর রক্তরসে প্রায় 55% রক্তরস থাকে, মানে প্রায় 55% রক্তরস থাকে, বা একদম প্লাজমা যেটা বলতে হয়, রক্তকণিকা না, রক্তকণিকা ছাড়া যে অংশটা সেটা হচ্ছে 55%। আর এতে প্রায় 91 থেকে 92% পানি থাকে, এবং বাকি 8 থেকে 9% জৈব এবং অজৈব পদার্থ থাকে। এজন্যই মেডিকেল সায়েন্স বলে যে এত পরিমাণে পানি খাওয়া আমাদের কেন দরকার। দেখো, আমাদের রক্তে প্রায় 55% হচ্ছে রক্তরস, আর এই রক্তরসের মধ্যে 91 থেকে 92% হচ্ছে জাস্ট পানি। তাহলে দেখো শরীরে পানির গুরুত্বটা কত, এজন্যই ডাক্তাররা বেশি বেশি পানি খেতে বলে, ঠিক আছে? এরপরে দেখো, আর এই যে বাকি 8 থেকে 9% হচ্ছে জৈব এবং অজৈব পদার্থ।
এখানে যে বিষয়টা তোমাদের মনে রাখা জরুরি সেটা হচ্ছে পানি কতটা থাকে রক্তরসে, 91 থেকে 92%, আর রক্তরসে তোমার রক্তরসের পরিমাণ কত থাকে, 55%। এইটা জানা খুব জরুরি। আর এরপরে দেখো রক্ত কি কি কণিকা বা রক্তের সেলগুলো কি কি। রক্তের 3টা সেল থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। তো আমরা তো জানলাম যে 3টা কণিকা থাকে, এই 3টা কণিকার কাজটাও যদি আমরা জেনে ফেলি তাহলে দেখো যে রক্তের আর কোনো প্রশ্ন আসবে কিন্তু আমরা পারবো না, এরকম কোনো উত্তরই থাকবে না। দেখো মেইনলি লোহিত রক্তকণিকাকে আমরা হিমোগ্লোবিন বলি। এই হিম মানে হচ্ছে রক্ত, এই হিমোগ্লোবিনের হিম মানে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। আর গ্লোবিন, এটা হচ্ছে গ্লোবিনের একটা প্রোটিন। হ্যাঁ, এই একটা প্রোটিন এবং অক্সিজেন একসাথে মিলিত হয় হিমোগ্লোবিন গঠন করেছে। তাহলে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা, ঠিক আছে। মানুষের শরীরে যে অক্সিজেনটা পরিবহন হয়, এটা অক্সিজেন পরিবহন করে রক্তের করে হিমোগ্লোবিন। এরপরে দেখো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল, এইটা শুনলেই সাথে সাথে মনে হয় ফ্যাগোসাইটোসিস, মানে হচ্ছে মানুষের শরীরে যে জীবাণুগুলো যায়, এই জীবাণুগুলো ধ্বংস করে কে? রক্তের কোন উপাদান? শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রতিরক্ষা ব্যবস্থা বা একটা সৈন্যদল নিয়ে বসে থাকে, যে কোন একটা জীবাণু শরীরের মধ্যে ঢুকবে, সাথে সাথে ওই জীবাণুকে মেরে ফেলবে। এইটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার কাজ। আর অনুচক্রিকা হচ্ছে থ্রম্বোসাইট। আমাদের শরীরে কোনো অংশ যখন কেটে যায়, সেখানে সাথে সাথে অনুচক্রিকার কাজ শুরু হয়ে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় অনুচক্রিকা সেই ক্ষত স্থানটা পূরণ করে দেয় বা সেই কাটা জায়গাটা ক্ষতটা রোধ করে দেয়, ঠিক আছে। তাহলে আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা জানলাম, 3টা ব্লাড সেল আমাদের থাকে। আর এই ব্লাড সেলগুলো কি কি কাজ করে সেগুলো আমরা জেনে গেলাম। তাহলে রক্ত নিয়ে আর কোনো ভয় নেই। আমাদের কথা হবে জাস্ট হৃদয়ের সাথে রক্ত চলে যাবে হৃদয়ে, আর পরিষ্কার হয়ে আবার শরীরে চলে আসবে। এই ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে বলা হচ্ছে কন্ডাক্টিভ সিস্টেম বলে, বুঝছো? তো তোমরা ফার্স্ট ইয়ারে এসেই কন্ডাক্টিভ সিস্টেম ব্লাড অধ্যায় যখন পড়বা, তখন এখানে কন্ডাক্টিভ সিস্টেম আছে। কন্ডাক্টিভ সিস্টেমটার ওখানে 3টা সিস্টেম নিয়ে আলোচনা করা আছে, যে একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন আর হচ্ছে পোর্টাল সার্কুলেশন। তো এই বিষয়গুলো যখন জানবা অনেক অনেক বেশি তোমাদের মজা লাগবে, যে একটা রক্ত আমাদের শরীরে এভাবে যে চলাচল করে আমরা তো কখনোই খেয়াল করি নাই, ঠিক আছে। অবশ্যই আশা রাখছি যে তোমরা নার্সিং এ চান্স পাবে এবং এসে বিষয়গুলো দেখবা। দেখো এই আমাদের হচ্ছে হার্টের বিশ্লেষণে আমরা পড়ালাম হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড বহন করে কে আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে কে। এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে হচ্ছে 18-19 সালে। দেখো একটা প্রশ্নের বিশ্লেষণে গিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এই প্রশ্নটা কিন্তু আগে দেখি নাই আমরা, ঠিক আছে। তাহলে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত কে পরিবহন করে? অবশ্যই এখানে দেখো আরো সহজ আছে, এই যে হৃদযন্ত্র আর বৃক্ক, এই দুইটা কিন্তু আমাদের উত্তর হচ্ছেই না, কারণ বৃক্ক তো রক্তের সাথে বৃক্ক তো মূত্র উৎপাদন করে। এরপর হৃদযন্ত্র, পুরা তো হৃদযন্ত্র আমাদের তো দরকার হচ্ছে না। জাস্ট ধমনী হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, তাহলে শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, ঠিক আছে। এরকম করে যদি বিশ্লেষণ করে তোমরা পড়তে পারো, তাহলে আমার মনে হয় না যে প্রশ্ন তোমাদের বাইরে থেকে আসবে। আচ্ছা, এখন কে কে আসলো দেখি। রিশাদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, চিঙ্গু ভাই উত্তর করেছো ধমনী। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উত্তর ঠিক করেছিলাম, আমি উত্তরটা আসলে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, এখন এই আমাদের লাস্ট প্রশ্ন। দেখো আমরা লাইভ খুব তাড়াতাড়ি শেষ করছি, যে আমাদের পরীক্ষার রেজাল্ট হইলে স্টুডেন্ট আমাদের আরো বাড়বে এবং তখন আমরা ক্লাসটা আরো লেন্দি করব, অনেকগুলো প্রশ্ন থাকবে, সলভ করতে দেরি হবে আমাদের, যেহেতু এখন প্রশ্ন অনেক কম আসতেছে, স্টুডেন্ট অনেক কম। আমরা চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করার। আমাদের এটা লাস্ট প্রশ্ন। দেখো যে আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহণ করে কি গ্রহণ করে? আমাদের দেহ কোষ রক্ত থেকে কি গ্রহণ করে? ঠিক আছে, দেখো পুরো সিস্টেমটা একটু চিন্তা করো। আমাদের
মাথা হচ্ছে আমরা নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি, সেটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে এসে আবার সেই রক্তের সাথে কার্বন ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের দেখা হচ্ছে, সেখানে এক্সচেঞ্জ হয়ে রক্তে অক্সিজেন চলে যাচ্ছে। তো অক্সিজেন রক্তে চলে যাওয়ার পরে আবার সেটা কিন্তু হার্টে যাচ্ছে, ঠিক আছে। হার্ট থেকে আবার সেটা পুরা হোল বডিতে চলে যাচ্ছে অক্সিজেন, ব্লাড। তাহলে এটা যাচ্ছেটা কি আসলে? ফার্স্ট আমরা দেখলাম যে অক্সিজেন যখন গেল ফুসফুস থেকে, এই অক্সিজেনটা সারা শরীরে পরিবহন করলো, তাহলে একটা পাইলাম হচ্ছে অক্সিজেন। আবার তোমরা দেখবা যে হচ্ছে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো পরিশোষণ এই সেই সব শেষে এই খাবারগুলো কিন্তু খাবার হিসাবে আমাদের শরীর গ্রহণ করতে পারে না। গ্রহণ করে কি হিসাবে? এই যেমন দেখো যে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, তারপরে গ্লাইকোজেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স গুলো আমাদের শরীর গ্রহণ করে থাকে। আমরা যা খাই তা সরাসরি শরীর গ্রহণ করে না, অনেক কেমিক্যাল সাবস্টেন্স গুলো আমাদের শরীর গ্রহণ করে থাকে। তাহলে এখানে আমরা একটা দেখো, এখানে অপশনটা খুব সহজ। মেইনলি তো অক্সিজেন অবশ্যই নিচ্ছে, কারণ এই যে আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের হচ্ছে লাং থেকে যখন হার্টে আবার ব্লাড গেল, অক্সিজেনেটেড ব্লাড, এই ব্লাডটাই তো আবার সারা শরীরে চলে যাচ্ছে, তাহলে অবশ্যই অক্সিজেন নিচ্ছে। আর অক্সিজেন আর হচ্ছে এই রক্তের আমিষ কি শরীর নিচ্ছে? না, অক্সিজেন নিচ্ছে। এখানে আমরা দুইটা জাস্ট অ্যান্সার দিয়ে আমরা হচ্ছে ফাইট করতে পারি। এই দুইটা তো অবশ্যই বাদ, অক্সিজেন যেহেতু নাই, এই দুটো বাদ, টোটালি বাদ। অ্যামাইনো অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড তো আমাদের শরীর নেয় না, শরীর ছাড়ে, তাই না? দুইটা অংশ সরাসরি বাদ, এই দুটার মধ্যে আমাদের কোনো কনফ্লিক্টই নাই। এরপরে দেখো আমাদের দুইটা অপশন নিয়ে জাস্ট কনফ্লিক্ট, এখানে গ্লুকোজ আছে আর এখানে রক্তের আমিষ আছে, ঠিক আছে। তো এই রক্তের আমিষ তো অবশ্যই শরীর নেয় না, তাহলে আমাদের মেইন অ্যান্সার হচ্ছে ক, অক্সিজেন এবং গ্লুকোজ। আমাদের শরীর থেকে অক্সিজেন এবং গ্লুকোজ এটা দেহকোষ আমাদের শরীর থেকে নিয়ে থাকে, কি অক্সিজেন এবং গ্লুকোজ। এই গ্লুকোজ হচ্ছে পাওয়ার হাউস হিসাবে কাজ করে আর কি। ওই যে 38 অণু এটিপি যে তোমরা বিক্রিয়া পড়ে আসছো, ওটাতে কি হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস হিসাবে কাজ করে, মাইটোকন্ড্রিয়াতে গ্লুকোজ সংরক্ষিত থাকে এবং এই গ্লুকোজগুলো পরবর্তীতে মাসেলের পাওয়ার বাড়াতে কাজ করে, বা শক্তি যখন আমাদের খরচ হয় তখন এই গ্লুকোজগুলো খরচ হয়। সো আমাদের হচ্ছে কোষগুলো বা আমাদের টিস্যু বা আমাদের মাসেল আমাদের শরীর থেকে গ্লুকোজ নেয় এবং অক্সিজেন নেয়, ঠিক আছে। আমি অনেক গত কয়েকটা ক্লাসে তোমাদের কি কি প্রশ্ন আসতেছে আমি হয়তোবা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা বোঝাতে সক্ষম হয়েছে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে আর কিভাবে পড়লে তোমরা সেই প্রশ্নগুলোকে খুব সহজে উত্তর দিতে পারবা। তো সবাইকে ধন্যবাদ, আর আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে। আশা রাখছি যে তোমরা তোমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।